হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি গসিপ বাই স্বর্ণা। লাজুর করা অভিযোগে এবার পুলিশ এলো সুদেবের বাড়িতে। আর পুলিশ দেখে সুদেবের তো চক্ষু চড়ক গাছ। মানে সুদেব কিন্তু ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। তো পুরোটা জানতে হলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কোণে দেখা আলোর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাবো এতদিন সমস্ত রকম অত্যাচার সহ্য করে নেওয়ার পর লাজু কিন্তু এবার খুব বড়সড় একটা পদক্ষেপ নিতে চলেছে। লাজু বুঝতে পারে সে চুপ করে থাকলে সত্যের জয় আর কখনো হবে না। তাই সে এবার সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বনলতার পাঠানো একটা এআই ফটো নিয়ে রীতিমতো সুদেবের সমস্ত পরিবারই লাজুর ওপর চড়াও হয়। তাকে অকথ্য ভাষায় নানান রকম অপমান করা হয়। এই পর্যন্ত তো তবুও ঠিক ছিল, কিন্তু লাজুর মাথা বিগড়ে যায় যখন সুদেব লাজুর গায়ে হাত তোলে। সেটা লাজু কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ লাজুর চুলির মুঠো ধরে হিড় হিড় করে টানতে টানতে বাইরে টেনে ফেলে দেয় সুদেব। আর এতেই লাজু প্রচণ্ড অপমানিত বোধ করে এবং সিদ্ধান্ত নেয় আর চুপ করে থাকলে চলবে না, এবার সত্যটা সামনে আসা দরকার। এরপর লাজু এক মুহূর্ত সময় নষ্ট না করে পৌঁছে যায় নিকটবর্তী পুলিশ স্টেশনে এবং পুলিশ স্টেশনে গিয়ে লাজু তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত অপরাধ খুলে বলে এবং পুলিশকে সঙ্গে নিয়েই পৌঁছে যায় তার শ্বশুরবাড়িতে। হঠাৎই লাজুর এইভাবে পুলিশকে নিয়ে শ্বশুরবাড়িতে ঢোকা দেখে রীতিমতো সুদেব তো চমকে ওঠে এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে। শ্বশুরবাড়ির বাকি লোকজনও খুব ভয় পেয়ে যায়। তারা কখনো ভাবতেই পারে না লাজু এত দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু হ্যাঁ, লাজুর দেয়ালে পিঠ ঠেকে গেছে। এটা ছাড়া হয়তো আর কোনো রকম উপায় লাজুর ছিল না, কারণ এটা লাজুর সম্মানের ব্যাপার। এইভাবে নোংরা ফটো দেখিয়ে লাজুর সম্মানহানির চেষ্টা করেছে সবাই। হঠাৎই পুলিশ এগিয়ে এসে সুদেবকে জিজ্ঞাসা করে বসে, কী ব্যাপার, আপনি নাকি লাজবন্তী দেবীর ওপর টর্চার করেছেন, তাকে নোংরা ফটো দেখিয়ে নানান রকম ভয় এবং হুমকি দেখিয়েছেন। সুদেব তো ভয়ে রীতিমতো হয়ে যায়, একটা কথাও সে আর বলতে পারে না ভয়ে। হঠাৎই পুলিশ কিছুটা এগিয়ে এসে সুদেবের দিকে খুব গম্ভীরভাবে বলে ওঠে, আপনি কি জানেন না এআই প্রযুক্তি ব্যবহার করে এরকম জঘন্য কাজ করার অপরাধ কি হতে পারে? আইন কানুন বলে দেশে কিছু নেই? আপনি নিজের স্ত্রীকে মানসিকভাবে অত্যাচার করবেন আর পুলিশ আঙুল চুষবে? সুদেবের বাবা তখন কাঁপা কাঁপা গলায় বলতে গেল, স্যারেরে ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে আমার ছেলে তো অত কিছু বোঝে না। কিন্তু অফিসার হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, একদম চুপ। আপনি প্রবীণ মানুষ হয়ে ছেলেকে ভালো শিক্ষা না দিয়ে উল্টে একটা মেয়েকে অত্যাচার করতে উস্কে দিচ্ছেন। আপনাকেও কেন এই কেসে অপরাধী হিসেবে ফাঁসাবো না বলুন? সুদেবের মা তো ভয়ে ভেউ ভেউ করে কেঁদে উঠে লাজুর পা ধরতে বাকি রাখল, কিন্তু লাজু এক চুলও সরেনি। সে সোজা সুদেবের চোখের দিকে তাকিয়ে বলল, কি গো সুদেব, তোমার সেই বিশাল দাপট আর অহংকার এখন কোথায় গেল? একটু আগে না তুমি আমার চুলের মুঠি ধরে বলছিলে যে আমাকে ঘর থেকে বেরোতে দেবে না, আমার পড়াশোনা বন্ধ করে দেবে। এখন এত ভয় পাচ্ছ কেন? পুলিশের সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলছো না কেন? সুদেব তো পুরো হাঁটু মুড়ে বসে পড়ার জোগাড়। পুলিশ অফিসার সুদেবের জামার কলারটা হালকা চেপে ধরে বললেন, এই ছবিগুলো কে পাঠিয়েছে আর কে বানিয়েছে তার পুরো সন্ধান আমরা সাইবার সেল থেকে বের করব, কিন্তু তার আগে আপনাকে থানায় গিয়ে 2 দিন জেল খাটতে হবে, তবেই আপনার মেজাজ ঠান্ডা হবে। সুদেব ভয়ে কেঁদে ফেলে বলল, অফিসার আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। লাজু আমাকে বাঁচা, আমি আর কোনোদিন তোর ওপর হাত তুলব না, তোর পড়াশোনায় বাধা দেব না। লাজু তখন ঠান্ডা মাথায় বলল, তোমাকে বাঁচাবো কেন সুদেব? তুমি কি আমাকে একটাবারের জন্যেও বিশ্বাস করেছিলে? তোমার এই ছবিগুলো দেখে একবারও মনে হয়নি যে তোমার স্ত্রী এতটা নিচে নামতে পারে? তুমি শুধু ভেবেছ আমাকে কিভাবে খাঁচায় বন্দি করে রাখা যায়, কিন্তু আমি তো আর আগের সেই দুর্বল লাজু নই যে তোমার এই চোখ রাঙানি সহ্য করব। পুলিশ অফিসার তখন লাজুকে বললেন, বোন, তুমি কাল সকালে থানায় এসে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়ে যেও, আর এই সুদেব আর তার পরিবার যদি তোমাকে আর এক ফোঁটাও ডিস্টার্ব করে, তুমি শুধু আমাদের একটা ফোন করবে।
করবে, আমরা এসে ওদের তুলে নিয়ে যাব। সুদেব আর তার বাবা মা তখন হাত জোড় করে লাজুর কাছে ক্ষমা চাইতে লাগলো। আর লাজু তখন একগাল বাঁকা হেসে বলল, আজকে তো শুধু পুলিশ এসে একটা ওয়ার্নিং দিয়ে গেল, এরপরে যদি আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করো তবে সোজা জেলে পচে মরতে হবে, মনে রেখো। অন্যদিকে কলকাতায় বসে বনলতা ফোনের দিকে অধীর আগ্রহে তাকিয়েছিল। সে ভাবছিল সুদেব নিশ্চয়ই এতক্ষণে লাজুকে বেধড়ক মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিংবা তার পড়াশোনা চিরতরে বন্ধ করে দিয়েছে। বনলতা মনে মনে হাসছিল আর ভাবছিল, লাজু, তোর এত বড় সাহস, তুই আমার সংসার ভাঙবি, অনুভবের মন থেকে আমাকে মুছে ফেলবি? এবার বোঝ ঠেলা, তোর সেই সুদেব তোকে এমন শিক্ষা দেবে যে তুই আর কোনোদিন কলকাতার মুখ দেখতে পাবি না। কিন্তু ঠিক তখনই বনলতার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো। বনলতা মেসেজটা খুলতেই তার গায়ের রক্ত জল হয়ে গেল। মেসেজে সুদেব পাঠিয়েছে যে লাজু নাকি সোজা পুলিশ নিয়ে বাড়িতে চলে এসেছিল, আর পুলিশ তাকে গ্রেফতার করার ভয় দেখিয়ে গেছে। সুদেব সাফ জানিয়ে দিয়েছে যে বনলতা যেন আর কোনোদিন তাকে এই ধরনের বুদ্ধি না দেয়, কিংবা কোনো ছবি না পাঠায়, কারণ সুদেব আর এই ঝামেলায় জড়াতে চায় না। বনলতা ফোনটা টেবিলের ওপর আছাড় মেরে ফেলে দিয়ে রাগে গজগজ করতে লাগলো, আর বলতে লাগলো, এই ছোট লোকের ঘরের ছেলেটা একদম ভীরু কাপুরুষ, সামান্য পুলিশ দেখে ভয়ে প্যান্টে পেশাব করে দিল। আর ওই লাজু মেয়েটা দিন দিন যেন বাঘিনী হয়ে উঠছে, কিছুতেই ওকে দমানো যাচ্ছে না। এবার আমাকে নিজেকেই ময়দানে নামতে হবে, লাজুকে আমার পথ থেকে সরানোর জন্য। অনুভবকে তো আমি কোনোদিন ওর হতে দেব না। ওদিকে অনুভব তার লয়ারের চেম্বারে বসে নিজের অফিসের জরুরি ফাইল দেখছিল, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। সে ভাবছিল, বনলতা যেভাবে ডিভোর্স পেপারে সই না করে সময় চেয়ে নিল, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বনলতার মাথায় আবার নতুন কোনো ষড়যন্ত্র ঘুরপাক খাচ্ছে। অনুভবের উকিল তখন তাকে বলল, মিস্টার চ্যাটার্জি, বনলতা ম্যাডাম কিন্তু সহজে ডিভোর্স দেবেন না। উনি সময় নিচ্ছেন মানেই উনি আদালতে কেসটা আরও দীর্ঘায়িত করার চেষ্টা করবেন, আর কোনো না কোনো উপায়ে আপনাকে মানসিকভাবে হেনস্থা করবেন। অনুভব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি ও কতটা নিচে নামতে পারে, কিন্তু আমি এবার আর পিছু হটব না। লাজুর ওপর যে অন্যায়ও করেছে আর আমার জীবনটা যেভাবে ছাড়খাড় করেছে, তার শাস্তি ওকে পেতেই হবে। আমি কোনো অবস্থাতেই এই বিয়েটা টিকিয়ে রাখব না। অনুভব তখন মনে মনে লাজুর কথা ভাবছিল। যে মেয়েটা নিজের গ্রামে থেকে এত লড়াই করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তার পাশে আমার থাকা উচিত। কিন্তু বনলতা যদি লাজুর কোনো ক্ষতি করে ফেলে, সেই চিন্তায় অনুভবের রাতে ঘুম হচ্ছিল না। পরদিন সকালে গ্রামে সুদেবের বাড়িতে একদম ভিন্ন চিত্র দেখা গেল। যে সুদেবের বাবা কালকে কারেন্টের বিল নিয়ে আর লাজুরও পড়াশোনা নিয়ে চিৎকার করছিল, সে আজ একদম চুপচাপ। লাজু রান্নাঘরে গিয়ে নিজের মতো কাজ করছে, আর সুদেবের মা ভয়ে ভয়ে লাজুর দিকে তাকাচ্ছে, পাছে লাজু আবার পুলিশে ফোন করে দেয়। লাজু রান্না শেষ করে নিজের বইপত্র গুছিয়ে নিয়ে একদম সাহসের সঙ্গে বাড়ি থেকে বেরোতে গেল। তখন সুদেব আর সহ্য করতে না পেরে বলল, লাজু, তুই কোথায় যাচ্ছিস? লাজু পিছন ফিরে একদম গম্ভীর কণ্ঠে বলল, আমি কলেজে যাচ্ছি, আর মনে রেখো, আমার কলেজের ফি কিংবা বাস ভাড়া কোনোটাই কিন্তু তোমার থেকে নিচ্ছি না। আমি নিজের উপার্জনে যাচ্ছি, তাই আমাকে প্রশ্ন করার অধিকার তোমার নেই। সুদেবের বাবা তাও একটু সাহসে ভর করে বলতে গেল, কিন্তু মা, এত গণ্ডগোলের পর আজই না হয় না গেলি। লাজু সোজা সুদেবের বাবার চোখে চোখ রেখে বলল, আপনার কি এখনও শিক্ষা হয়নি বাবা? কালকে পুলিশ অফিসার কি বলে গেছে ভুলে গেলেন? আমি যদি কলেজে না যাই তবে আমার পড়াশোনার ক্ষতি হবে, আর সেই ক্ষতির দায়ভার কিন্তু আপনাদেরই নিতে হবে। সুদেবের বাবা অমনি মুখ নিচু করে সেখান থেকে সরে গেল। লাজু বিজয়ীর মতো হেসে রাস্তা দিয়ে হেঁটে কলেজের দিকে রওনা দিল। তার মনে আজ অদ্ভুত এক আনন্দ আর আত্মবিশ্বাস, কারণ সে বুঝে গেছে যে নিজের অধিকার ছিনিয়ে নিতে হলে আর অন্যায়ের প্রতিবাদ করতে হলে ভয়ের মুখ থেকে বেরিয়ে আসতে হয়। কিন্তু লাজু জানত না যে কলকাতার বুকে বসে বনলতা তার জন্য আরেকটা ভয়ঙ্কর ফাঁদ বুনছে। বনলতা ততক্ষণে তার বিশ্বস্ত লোক জগাকে আবার ডেকে পাঠিয়েছে, আর তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে বলেছে এবার আর কোনো ছবি বানানো নয়, সোজা লাজুকে কলকাতা আসার পথে তুলে নিয়ে গিয়ে এমন এক জায়গায় আটকে রাখতে হবে যেন সে আর কোনো দিন কোনো পরীক্ষা দিতে না পারে, কোনো দিন অনুভবের কাছে পৌঁছতে না পারে। জগা টাকাটা হাতে নিয়ে বলল, ম্যাডাম, কাজ হয়ে যাবে, এবার লাজু আর বাঁচতে পারবে না। বনলতা একটা খিলখিল করে হেসে উঠল, কিন্তু তারা কেউ জানত না যে অনুভবের চোখও এখন বনলতার প্রতিটি পদক্ষেপের ওপর রয়েছে। আর এই লড়াইয়ে লাজু একা নয়, অনুভবের অদৃশ্য ছায়াও তার সঙ্গে রয়েছে। আগামী দিনে লাজু আর অনুভবের এই সংগ্রাম কোন নতুন মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। পরের পর্বে দেখা যাবে লাজুকে চিরতরে শেষ করতে জগার সাথে হাত মেলায় বনলতা। কিন্তু অনুভব কি পারবে লাজুকে এই বিপদের হাত থেকে বাঁচাতে? জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ।